আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। গত ক্লাসগুলোতে আমরা সেন্টেন্স পড়েছি। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স অর্থ কি? টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স অর্থ কাল বা সময়। তার মানে ক্রিয়া বা কাজ। ক্রিয়া বা কাজ সংগঠিত হবার কাল বা সময়কে টেন্স বলে। টেন্স বলে। তাহলে টেন্স কাকে বলে? ক্রিয়া বা কাজ সংগঠিত হবার কাল বা সময়কে টেন্স বলে। টেন্স তিন প্রকার। টেন্স নাম্বার 1, প্রেজেন্ট টেন্স। বর্তমান কাল। বর্তমান কাল। 2 নাম্বার পাস্ট টেন্স। পাস্ট টেন্স অতীত কাল। অতীত কাল। 3 নাম্বার ফিউচার টেন্স। ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল। তাহলে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, বর্তমান সময়কে নির্দেশ করে। পাস্ট টেন্স হচ্ছে অতীত কাল, অতীত সময়কে নির্দেশ করে। এবং ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল, মানে ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে। তাহলে প্রথমত প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স অর্থ হচ্ছে বর্তমান কাল। কারণ যে টেন্স দ্বারা বর্তমান সময়কে নির্দেশ করে তাকেই প্রেজেন্ট টেন্স বলে। প্রেজেন্ট টেন্স বলে। তাহলে যে টেন্স দ্বারা বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে। প্রেজেন্ট টেন্স চার প্রকার। প্রেজেন্ট টেন্স চার প্রকার। নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 2 নাম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। 3 নাম্বার পারফেক্ট টেন্স। 4 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্স চার প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মূলত
এই 3 প্রকার টেন্সের প্রত্যেকটাই 4 প্রকার, আর প্রকার 4টা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের বেলায় সবগুলোর সামনে প্রেজেন্ট বসবে, আর পাস্টের বেলায় সবগুলোর সামনে পাস্ট বসবে, যেমন পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ফিউচারের বেলায় ফিউচার টেন্সও 4 প্রকার, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা, অভ্যাসগত কর্ম বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা, অভ্যাসগত কর্ম বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এখন অনেকেই অভ্যাসগত কর্ম বা চিরসত্যটা নাও বুঝতে পারেন। অভ্যাসগত কর্ম হচ্ছে যে কাজটা আমরা অভ্যাসগতভাবে করে থাকি, যেমন আমি প্রত্যেকদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি, এটা এটা একটা অভ্যাসগত কাজ। আমরা সকাল 9টায় স্কুলে যাই, এটা একটা অভ্যাসগত কাজ। এরপর চিরসত্য বলতে কি বুঝি? চিরসত্য বলতে যেটা আজীবন সত্য, যেটা আমার বা আপনার কারোর পক্ষেই ভাঙা সম্ভব না, বা সেই নিয়মের বাইরে যাওয়া সম্ভব না। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমি বা আপনি চাইলেই এটা পরিবর্তন করা সম্ভব না। পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এটা তার নিজ নিয়মে চলতেই থাকবে, পূর্ব দিক থেকে উঠবে এবং পশ্চিম দিকে অস্ত যাবে। এরপর মানুষ মরণশীল, যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি তাহলে অবশ্যই আমাদের মারা যেতে হবে, এটাই সত্য। তাহলে এই ধরনের বাক্যগুলো হচ্ছে চিরসত্য বাক্য। তাহলে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা, করা বলতে হওয়া, ঘটা, যাওয়া, খাওয়া ইত্যাদি, এবং অভ্যাসগত কর্ম বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা চেনার উপায়। কারণ বাংলা চেনার উপায় হচ্ছে একটা বাংলা বাক্য দেখলে আমরা কিভাবে বুঝতে পারি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। বাংলা চেনার উপায়। বাংলা ক্রিয়া শেষে বাংলা ক্রিয়ার শেষে করি, করো, করেন, খাই, খাও, খাম, যাই, যাও, যান, ঘুমাই, ঘুমাও, ঘুমান ইত্যাদি থাকে, ইত্যাদি থাকে। এটাকে সংক্ষেপে এভাবে বলা যায়, যেমন বাংলা চেনার শেষে সরিয়, রস্বই, অন্তস্থ, র, এ, ও ইত্যাদি যুক্ত থাকে, ইত্যাদি যুক্ত থাকে, যুক্ত থাকে। যেমন করি, রস্বই আছে এখানে, কর, র আছে, করেন, সরিয় আছে, এরপরে খাই, রস্বই আছে, ও আছে,
তারপরে সরিও আছে, রস্বই ও, সবগুলা বাংলা। এগুলা বাংলা ক্রিয়া। বাংলা ক্রিয়া বলতে কি বুঝি, যে বাংলা যে শব্দটা দ্বারা কাজ করা বোঝায় সেটাই হচ্ছে বাংলা ক্রিয়া। তাহলে অবশ্যই বাংলা ক্রিয়া শেষে এই অক্ষরগুলা উচ্চারিত হবে বা থাকবে, উচ্চারিতও হতে পারে বা যুক্তও থাকবে। গঠন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। ভার্ব ওয়ানের সাথে এস অথবা ইএস প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখন বলতে পারেন যে ভার্ব ওয়ান কি? ভার্ব ওয়ান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এরপরে ভার্বের তিনটা ফর্ম আছে, একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আমরা কনজুগেশন অফ ভার্বে পড়ে থাকি। তাহলে ভি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভি3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর এখন এই এসইএসটা কখন হবে? যেহেতু এটা আমি এস বা ইএসটা আমি ব্রেকেটে দিচ্ছি, তাহলে এই এসইএসটা ভার্বের সাথে অনেক সময় যুক্ত হবে, আবার ভার্বের সাথে যুক্ত নাও হতে পারে। ভার্বের সাথে এসইএস যুক্ত হতেও পারে, আবার ভার্বের সাথে এসইএস যুক্ত নাও হতে পারে। তাহলে এখন কিভাবে বুঝবো কখন ভার্বের সাথে এসইএস যুক্ত করতে হবে বা কখন যুক্ত করতে হবে না? তাহলে এই জিনিসটা, এই এসইএস কখন যুক্ত হবে আর কখন যুক্ত হবে না, এই জিনিসটা বোঝার জন্য আমাকে পার্সন জানা জরুরি। এই জন্য প্রথমেই আমি পার্সন নাম্বার এই জিনিসগুলো ক্লিয়ার করেছি আগের ক্লাসগুলোতে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। এখন কথা হচ্ছে, তাহলে হয় এস না হয় ইএস, তাহলে যে কোনো একটা যুক্ত করলেই হবে নাকি ভার্বের উপরে? যদি ভার্বের সাথে এস ইএস যুক্ত করতে হয়, তাহলে ভার্বের উপরে ডিপেন্ড করে, ভার্বের উপরে নির্ভর করে যে ওই ভার্বের সাথে এস যুক্ত করব নাকি ইএস যুক্ত করব। তাহলে যে সকল ভার্বের শেষের অক্ষর শেষের অক্ষর এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স ও জেড, সেসব ভার্বের সাথে ইএস যুক্ত হয় এবং অন্য সকল ভার্বের সাথে এস যুক্ত হয়। অন্য সকল ভার্বের সাথে এস যুক্ত হয়, তাহলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলেই শুধুমাত্র আমি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে পারি। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয়, তাহলে আমি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারবো না। তাহলে এই বাক্য দুটাতে, এই জায়গায় আমি ভাত খাই, এই বাক্যতে কোন শব্দটা দ্বারা কাজ করা বোঝায়? আমি দ্বারা কাজ করা বোঝায় না, ভাত দ্বারা একটা বস্তুর নাম, এটা দ্বারা কাজ করা বোঝায় না, তাহলে খাওয়া দ্বারা কাজ করা বোঝায়। তার মানে যে শব্দটা বা যে কাজটা করতে, যেটা করতে আমাদের শক্তির প্রয়োজন, সেটাই হচ্ছে কাজ। যেমন খাওয়া, খাইতে গেলে আমাদের কি করতে হয়? হাত দিয়ে উঠাইতে হয়, মুখে চাবাইতে হয়, গিলতে হয়। তার মানে এই কাজগুলো করতে শক্তির প্রয়োজন। তার মানে খাওয়া দ্বারা হচ্ছে কাজ বোঝায়। এবং এই জায়গায় শেষের অক্ষরটা কি? অন্তস্থ। অন্তস্থ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখান থেকে বুঝতেছি এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখন এটাকে আমরা ট্রান্সলেশন করি, এবং সেটা অবশ্যই গঠন অনুযায়ী স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে একটা একটা করে করতে হবে। যদি আমি একবারে করতে যাই তাহলে ভুল করবো। তাহলে প্রথমে আমাদের গঠনটা কি ছিল? সাবজেক্ট।
প্রথমে গঠনটা ছিল সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি, ভার্বের কাজ যে করে সেটাকে সাবজেক্ট বলে। তাহলে এখানে খাওয়া কাজটা কে করে, আমি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে আই। এরপরে কি ছিল ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, তাহলে খাওয়া, খাওয়া ইংরেজি কি ইট। এরপরে ব্রেকেটে ছিল এস অথবা ইএস, এস অথবা ইএসটা কখন যুক্ত হয়, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলেই মূল ভার্বের সাথে আমরা এস এর যুক্ত করতে পারবো, তা না হলে এস অথবা ইএস যুক্ত করতে পারবো না। এই জায়গায় সাবজেক্ট হচ্ছে আই, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার বাট ফার্স্ট পারসন, আমাকে হইতে হবে কি থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, এটা থার্ড পারসন সিঙ্গুলার না, সিঙ্গুলার বাট থার্ড পারসন না, ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস এর যুক্ত করা যাবে না। তারপরে কাজ হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন, তাহলে আই ইট রাইস, আই ইট রাইস, কিন্তু এই পরের বাক্যটাতে সে ভাত খায়, এই জায়গায় খায়, তাহলে এখানে রস্বই আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স, তাহলে এই খাওয়া কাজটা কি করে সে, তাহলে এটা সাবজেক্ট, তাহলে শুরুতেই আমাকে গঠন অনুযায়ী প্রেজেন্ট ইনফিনিট টেন্সের শুরুতে গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান এস অথবা ইএস প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, এক্সটেনশন অর্থ হচ্ছে বাকি অংশ, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, এরপরে খাওয়া ইংরেজি ইট, ইট ইট, এরপরে এস অথবা ইএস, এস অথবা ইএস যুক্ত করতে হবে কিনা সেটা কার উপর নির্ভর করবে, সাবজেক্টের উপর। এই জায়গায় হি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এখানে সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই জায়গায় মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। তাহলে এখন কথা হচ্ছে যেহেতু সাবজেক্ট বলতেছে যে এই জায়গায় এস অথবা ইএস যুক্ত করতে হবে, তাহলে এখন ইটের সাথে আমি এস যোগ করব নাকি ইএস যোগ করব, ইটের সঙ্গে এই জায়গায় শেষের অক্ষর কি, আমি ইএস কখন যুক্ত হয়, যে সকল ভার্বের শেষের অক্ষর এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স, ও, জেড, সে সকল ভার্বের সাথে ইএস যুক্ত হয়। তাহলে এই ওয়ার্ডের শেষের অক্ষর টি, যেগুলোর মধ্যে একটাও নাই, তার মানে এই ভার্বের সাথে আমাকে কি যুক্ত করতে হবে, শুধু এস যুক্ত করতে হবে। তাহলে হি ইটস, এরপরে কি রাইস, আর আই সি ই রাইস। তাহলে আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি। এরপর তারা স্কুলে যায়, স্কুলে যায়, এরপর করিম স্কুলে যায়, এই জায়গায় তারা স্কুলে যায়, এই জায়গায় মূল ভার্ব হচ্ছে কি যাওয়া, যাওয়া দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তাহলে যায় এবং শেষে অন্তস্থ আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হলে এই যাওয়া কাজটা কে করে, তারা, তারা হচ্ছে সাবজেক্ট, তারা ইংরেজি হচ্ছে দে, তাহলে দে, এরপরে কি মূল ভার্ব যাওয়া, যাওয়া ইংরেজি গো, তাহলে এখন তারপর মূল ভি ওয়ান এর পরে কি এস অথবা ইএস চিন্তা করতে হবে, এস অথবা ইএস হবে কি হবে না সেটা নির্ভর করে কার উপর, সাবজেক্টের উপর। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলেই আমি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে পারবো, নইলে পারবো না। যখন এখন এখানে গোয়ের শেষের অক্ষর ও আছে, ও দেখিয়ে আমাকে ইএস যুক্ত করা যাবে না, কারণ আগে বিষয়টা হচ্ছে আমাকে দাওয়াত দিল কেউ, আমাকে যদি কেউ দাওয়াত দেয় আমি তাহলে যাব, যাওয়ার পরে আমি গরুর মাংস খাবো না মুরগির মাংস খাবো সেটা আমাকে দাওয়াত দিলে তারপরে গিয়ে আমি ডিসাইড করব। যদি আমাকে দাওয়াতই না দেয় তাহলে আমি গরুর মাংস খাবো না মুরগির মাংস খাবো এটা তো ডিসাইড করার প্রশ্নই আসে না। তার মানে কি আমাকে গরুর মাংস খাবো না মুরগির মাংস খাবো সেটা ডিসাইড করতে হলে অবশ্যই আমাকে আগে দাওয়াত পেতে হবে। তো এই জায়গায় এসপিএস এর বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই সে ভার্বের সাথে যুক্ত হতে পারবে, তা না হলে যুক্ত হইতে পারবে না। যদি যুক্ত হইতে পারে তখন হচ্ছে এস হবে না ইএস হবে, তখন সেটা ভার্বের উপরে নির্ভর করবে, তখন সেটা কিসের উপর নির্ভর করবে, ভার্বের উপর। এস এর সাবজেক্টের কাজ হচ্ছে এস এর যুক্ত হবে কি হবে না সেটা বলে দেওয়া, এবং যদি সাবজেক্ট বা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে যুক্ত করতে হবে, তখন ভার্বের উপরে নির্ভর করবে যে ওই ভার্বের সাথে এস যুক্ত করব নাকি ইএস যুক্ত করব। তাহলে দে গো টু স্কুল, এটা থার্ড পারসন বাট প্লুরাল, তার মানে আমাকে এটা সাবজেক্ট কি হতে হবে, এস ইএস যুক্ত হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, শুধু থার্ড পারসন হইলেও হবে না, শুধু সিঙ্গুলার হইলেও হবে না, থার্ড পারসনের সিঙ্গুলার গুলা হইতে হবে, তাহলেই আমি ভার্বের সাথে এস ইএস যুক্ত করতে পারবো। এরপর করিম স্কুলে যায়, তাহলে এই জায়গায় যাওয়া হচ্ছে মূল ভার্ব, যাওয়া কাজটা কে করে, করিম, তাহলে সাবজেক্ট শুরুতে করিম,
এরপরে কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে গো। এখন এরপরে এসইএস এর বিষয় চিন্তা করতে হবে। এসইএস এর বিষয়টা কার উপর নির্ভর করে? সাবজেক্টের উপর। তাহলে সাবজেক্টের জায়গায় কি আছে? করিম। করিম থার্ড পারসন সিঙ্গুলার। করিম থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে এবার আমাকে ভার্বের সাথে হয় এস যোগ করতে হবে, না হয় ইএস যুক্ত করতে হবে। যেহেতু করিম থার্ড পারসন সাবজেক্টের জায়গায় থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে ভার্বের সাথে অবশ্যই হয় এস যুক্ত করতে হবে, না হয় ইএস যুক্ত করতে হবে। এখন ভার্বের উপর নির্ভর করবে যে এই ভার্বের সাথে এস যুক্ত হবে নাকি ইএস যুক্ত হবে। তাহলে এই জায়গায় করিম গোয়ের শেষের অক্ষর কি? ও। গোয়ের শেষের অক্ষর হচ্ছে ও, তার মানে এই জায়গায় অবশ্যই ইএস যুক্ত হবে। করিম থার্ড পারসন সিঙ্গুলার গোয়ে, এবং এই জায়গায় গোয়ের শেষের অক্ষর হচ্ছে ও, তাই এই জায়গায় কি যুক্ত হবে? ইএস যুক্ত হবে। তাহলে করিম গোস টু স্কুল। করিম গোস টু স্কুল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভে পরিবর্তন করতে হলে আমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে ডো বা ডাসকে ব্যবহার করতে হবে। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে না। তাই আমি যখন এই বাক্যটাকে অ্যাফার্মেটিভ বাক্য থেকে আমি যখন নেগেটিভ বাক্যের পরিবর্তন করব বা ইন্টারোগেটিভ বাক্যে পরিবর্তন করব, তখন অবশ্যই আমাকে সাহায্যকারী ভার্ব হিসেবে ডো অথবা ডাসকে ব্যবহার করতে হবে। চাইলে এটা লিখে নিতে পারি। করতে হলে সাহায্যকারী ভার্ব হিসেবে সাহায্যকারী ভার্ব হিসাবে হিসাবে ডো অথবা ডাজ কে ব্যবহার করতে হয়। ব্যবহার করতে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্ব হিসেবে ডো অথবা ডাজকে বাইরে থেকে ব্যবহার করতে হয়। বাক্যে দেওয়া থাকে না, আমাকে নিয়ে আসতে হয়। তো এখন কথা হচ্ছে আমি ডো ব্যবহার করব নাকি ডাজ ব্যবহার করব। ঠিক এস অথবা এসইএস এর যে বিষয়টা সাবজেক্টের উপর নির্ভর করে, এই ডো ডাজ এর ব্যবহারটাও সাবজেক্টের উপর নির্ভর করে। যেমন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে যেমন ভার্বের সাথে এসইএস যুক্ত হইতো, ঠিক সেরকম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ ব্যবহৃত হবে, আর অন্য সকল সাবজেক্টের সঙ্গে ডো ব্যবহৃত হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ডাজ বসে। ডাজ বসে। সকল অন্য সকল সাবজেক্টের সাথে ডো বসে। ডো বসে। এবং ডো এবং ডাজ যখন আসবে তখন মূল ভার্বের সাথে, মানে ডাজ যখন আসবে বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে, যখন ডাজকে নিয়ে আসতে হবে তখন ভার্বের সাথে অ্যাজ বা অথবা ইএস থাকলে সেটা উঠায় দিতে হয়। ভার্বের বেস ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। প্রেজেন্ট ফর্ম বসে। কেমন? ভাত খায়। এই বাক্যটাতে প্রথমে আমরা অ্যাফার্মেটিভ করব। অ্যাফার্মেটিভ হচ্ছে গঠনটাই। তাহলে এই জায়গায় খাওয়া হচ্ছে মূল ভার্ব, খাওয়া কাজটা কি করে? সে করে। তাহলে হি, প্রথমে সাবজেক্ট লিখলাম, এরপরের কাজ কি? মূল ভার্ব বসানো, ভার্ব ওয়ান মানে খাই, ইট। এরপরে আমাকে এস অথবা ইএস চিন্তা করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে অবশ্যই এই জায়গায় এস অথবা ইএস যুক্ত করতে হবে।
এখন এই জায়গায় শেষের অক্ষর কিন্তু এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স ও জেড কোনোটাই না, তার মানে এই জায়গায় এস যুক্ত হবে, তাহলে হি ইটস রাইস। এটা গেল অ্যাফার্মেটিভ বাক্য। এখন এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ করতে হলে আমার প্রথম শর্ত হচ্ছে বাক্যে নট থাকতে হবে। নেগেটিভ কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে প্রথম শর্ত হচ্ছে বাক্যে নেগেটিভ থাকতে হবে, মানে নট থাকতে হবে। এখন নট সবসময় সাহায্যকারী ভার্বের সাথে বসে, নট সবসময় সাহায্যকারী ভার্বের সঙ্গে বসাতে হয়। এখন কথা হচ্ছে এই বাক্যে তো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, তাহলে আমি সাহায্যকারী ভার্ব কিভাবে বসাবো? আমাদের এই জন্য এই নোটটা আমি লিখে দিছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে নেগেটিভ ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে আমাকে সাহায্যকারী ভার্ব হিসেবে ডো অথবা ডাজ বসাতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ, আর বাকি অন্য সকল ক্ষেত্রে ডো। তাহলে এই জায়গায় সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে যখন শুধু নেগেটিভ করব তখন সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্বের সাথে আমি নট বসাই দিব। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই এই জায়গায় সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ বসবে, তাহলে হি ডাজ, ডাজ। এরপরে যেহেতু বাক্যটা নট নেগেটিভ করব, তাহলে নট বসাতে হবে, হি ডাজ নট। এখানে বলছিলাম যে যখন ডাজ আসবে, যখন ডাজ আসবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে, মানে এখানে প্রেজেন্ট ফর্মই আছে কিন্তু এস বা ইএস যুক্ত আছে, সেটা উঠাই দিতে হবে। তাহলে কি হবে? তার মানে ডাজ আসলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকলে সেটা আমাকে কি করতে হবে? উঠাই দিতে হবে। তাহলে হি ডাজ নট ইট, হি ডাজ নট ইট রাইস, রাইট। এই হলো নেগেটিভ। সে ভাত খায়, তার মানে এটা অ্যাফার্মেটিভ, সে ভাত খায় না, এটা হচ্ছে নেগেটিভ। ইন্টারোগেটিভ, এরপরে করব আমরা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করার আমরা সেন্টেন্সে পড়েছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা, আরেকটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। এই জায়গায় আমরা করতেছি সেন্টেন্সের কনভার্সন, এই জায়গায় ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে না, এই জায়গায় আমরা কি করব? অক্সিলারি ভার্ব দ্বারা করব। তাহলে এখন কথা হচ্ছে এই বাক্যে তো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, ওই যে আমাদেরকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব ডো বা ডাজকে বাইরে থেকে আনতে হবে। তাহলে এই জায়গায় যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমাকে ডাজ আনতে হবে, তাহলে ডাজ, ডাজ হি। এরপরে ইন্টারোগেটিভের গঠন কি ছিল? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মূল ভার্ব, বাকি অংশ। তাহলে যেহেতু ডাজ আসলে আমাকে মূল ভার্বের বেস ফর্ম বসাইতে হয়, তাহলে এখানে এস কি হবে? উঠে যাবে। তাহলে ডাজ হি ইট, ইট রাইস, আর আই সি, ডাজ হি ইট রাইস, মানে সে কি ভাত খায়, সে কি ভাত খায়, তার মানে এটা প্রশ্ন করা বোঝাচ্ছে। এখন এই এস এর ডাজ আসলে টা উঠে যাবে। মানে বিষয়টা হচ্ছে এমন যে আমি আমার ছাত্রের সঙ্গে কোথাও দেখা হলো, সে বাজার থেকে আসতেছে, আমিও সেখান থেকে আসতেছি, তো ব্যাগটা অনেক হেভি হয়, আমি কি করতে পারি? তাকে বলতে পারি যে ব্যাগটা আমাকে দাও, তোমার বাড়ি পর্যন্ত আমি তোমাকে পৌঁছায় দিচ্ছি। যতক্ষণ আমি তার সঙ্গে আসছি ততক্ষণ আমি ব্যাগটা ক্যারি করলাম, যখন আমার কাজ শেষ, তার বাড়ি এসে পড়বে, তখন আমি কি করব? তার ব্যাগটা তাকে দিয়ে চলে যাব। ঠিক সেরকম ডাজ যখন বাক্যে আসবে তখন ভার্বের সাথে এস অথবা ইএসটাকে কি করবে? উঠায় দিবে, মানে নিজে নিয়ে নিবে, নিজের কাছে নিয়ে নিবে, নিয়ে বলবে যে আমি যতক্ষণ আছি ততক্ষণ এস ইএস রাখতে হবে। যখন আবার আমি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, যখন আমি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, তখন বাক্যে নট থাকবে না, আর নট না থাকলে ডাজও থাকতে পারবে না। তখন যখন ডাজ বাক্য থেকে উঠে যাবে তখন আবার এই জায়গায় এস যুক্ত করে দিতে হবে, তখন আবার কি করতে হবে? এস যুক্ত করে দিতে হবে। আমি একটু পরে বোঝাচ্ছি উদাহরণ দিই। তাহলে এটা গেল ইন্টারোগেটিভ। এর পরে করব নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে এই যে ইন্টারোগেটিভ বাক্যটা আছে এটাতেই নট বসাই দিলেই হয়ে যাবে। তাহলে নট আমি দুই জায়গায় বসাতে পারি নেগেটিভ ইন্টারোগেটিভে। ডাজেন্ট হি ইট রাইস, ইট রাইস, ডাজেন্ট হি ইট রাইস। আরেকটা হচ্ছে ডাজ হি নট ইট রাইস, ইট রাইস। এখন আমি যদি শুরুতে বসাই, যদি আমি সাহায্যকারী ভার্বের সাথে শুরুতে বসাই তাহলে আমাকে সংক্ষিপ্ত রূপে বসাইতে হবে, আর যদি শুরুতে না বসাই, সাবজেক্টের পরে বসাই, তাহলে নটটাকে পূর্ণরূপে দিতে হবে। এই হচ্ছে একটা উদাহরণ। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। স্কুলে যায়, তাহলে এই বাক্যটা প্রথমে আমি অ্যাফার্মেটিভ করব। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্য।
তাহলে প্রথমে সাবজেক্ট সে, যাওয়া কাজ করে সে হি, এরপরে মূল ভাব যাই গো, এরপরে এসইএস এর বিষয়। এসইএস এর বিষয়টা কার উপরে নির্ভর করবে? সাবজেক্টের উপর, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেই শুধুমাত্র এসইএস যুক্ত হতে পারে। তাহলে গো এর সাথে এস যুক্ত হবে না ইএস যুক্ত হবে? গো এর শেষের অক্ষর যেহেতু ও, তাহলে ইএস যুক্ত হবে। তাহলে হি গোস টু স্কুল। এরপর নেগেটিভ বাক্য। নেগেটিভ বাক্য কি? নেগেটিভ বাক্য মানে আমাকে বাক্যে নট আনতে হবে, আর নট আনতে হলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্বটাকে আমার বাইরে থেকে আনতে হবে। এবং নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্বের সাথে নট বসাতে হবে। তাহলে হি ডাজ নট, ডাজ নট বা ডাজেন্ট। ডাজ নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাজেন্ট। ডাজ নট এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাজেন্ট। তাহলে হি ডাজেন্ট, যখন ডাজ আসে বাক্যে তখন আমি যে একটু আগেই বললাম এস বাই এস থাকলে কি হবে? সেটা উঠায় দিতে হবে। তাহলে গো হয়ে যাবে গো টু স্কুল। এরপর ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের শর্ত কি? শুরুতে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। ইন্টারোগেটিভ করতে হলেই অবশ্যই আমাকে শুরুতে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। তাহলে এই বাক্যে সাহায্যকারী, এই টেন্সের সাহায্যকারী ভার্ব কি? ডো অথবা ডাজ। তাহলে এই জায়গায় সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাকে ডাজ বসাতে হবে। তাহলে ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল। এরপরে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ কি? ইন্টারোগেটিভ বাক্যটাতে শুধু নট বসাই দিলেই নেগেটিভ হয়ে যাবে। তাহলে ডাজেন্ট, ডাজেন্ট হি গো টু স্কুল। আশা করি বুঝাইতে পারছি। আরেকটা উদাহরণ দিই। তারা স্কুলে যায়, তারা স্কুলে যায়। তাহলে এই জায়গায় প্রথমে আমি অ্যাফার্মেটিভ করব। অ্যাফার্মেটিভ, দে, সাবজেক্ট বসাইলাম দে, যাওয়া কাজ করে, তারা যাওয়া, যাওয়া কাজটা কি করে? তারা দে। তাহলে দের পরে গো বসাইলাম, মূল ভার্বের বেস ফর্ম যাওয়া। কিন্তু এই জায়গায় তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে না। তাহলে দে গো টু স্কুল, দে গো টু স্কুল। এরপরে আমি নেগেটিভ করব। নেগেটিভ করতে হলে আমাকে বাক্যে নট বসাইতে হবে সাহায্যকারী ভার্বের সাথে। সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্বের সাথে আমাকে নট বসাইতে হবে। তাহলে দে, দে ডু নট বা ডোন্ট। ডু নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট। ডু নট, ডু নট, ডু নট, ডু নট। এইটাকে সংক্ষেপে আমি ডোন্ট লিখতে পারি। তাহলে ডু নট বা ডোন্ট, দে ডোন্ট গো টু স্কুল, গো টু স্কুল। এরপরে ইন্টারোগেটিভ করলে কি হবে? সাহায্যকারী ভার্ব, সরি, ইন্টারোগেটিভের শর্তই হচ্ছে সাহায্যকারী ভার্ব শুরুতে থাকতে হবে। তাহলে এই টেন্সের সাহায্যকারী ভার্ব ডো অথবা ডাস। এই জায়গায় যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, সিঙ্গুলার না, আমাকে ডাস ব্যবহার করতে হলে থার্ড পারসনের সিঙ্গুলার হতে হবে। এটা থার্ড পারসন ঠিক আছে, বাট এটা প্লুরাল, তাই আমি এই জায়গায় ডাস ব্যবহার করতে পারবো না। তাহলে ডু দে, ডু দে গো টু স্কুল, গো টু স্কুল। প্রশ্নবোধক, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে? ডোন্ট, ডোন্ট দে গো টু স্কুল, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে এটা তো গেল, আরেকটা উদাহরণ দিই যেটা ইন্টারোগেটিভ থেকে বাকিগুলাতে কনভার্ট করব আমরা। যে বই পড়ে না, সে বই পড়ে না, সে বই পড়ে না, এটা একটা নেগেটিভ বাক্য, কারণ বাক্যে নাবোধক শব্দটা আছে এবং পরে এই জায়গায় এ কথাটা উচ্চারিত হচ্ছে, তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্য। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ বাক্য হলে শুরুতেই আমাকে কি লিখতে হবে? নেগেটিভ লিখতে হবে। তাহলে পড়া কাজটা কে করে না? সে। তাহলে কি? এরপর আমাকে, যেহেতু নেগেটিভ বাক্য, নেগেটিভ হলে সাবজেক্টের পরেই আমার কাজ হচ্ছে সাবজেক্টের পরেই সাহায্যকারী ভার্বের সাথে নট বসাতে হবে। তাহলে এই জায়গায় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি? ডো অথবা ডাজ। তাহলে হি এর সাথে কোনটা বসবে? হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবশ্যই সাহায্যকারী ভার্ব হিসেবে এই জায়গায় ডাজ বসবে। তাহলে ডাজ, তাহলে হি ডাজ
এই যে নট গো টু স্কুল, এই সরি হি ডাজ নট, এরপরে কি ডাজ নট বসাইছি, এরপরে কি মূল ভার্ব রিড, যেহেতু ডাজ আছে তাহলে তার মূল ভার্বের সাথে আমি এস যুক্ত করতে পারবো না। হি ডাজ নট রিড বুক, হি ডাজ নট রিড বুক। এরপরে এর আগের গুলাতে আমরা প্রথমে অ্যাফার্মেটিভ করছি তারপরে নেগেটিভ করছি, কিন্তু এটাতে কি প্রথমে আমি নেগেটিভ দিছি এরপরে অ্যাফার্মেটিভ করব। তাহলে অ্যাফার্মেটিভ যদি করি আমি প্রথমে সাবজেক্ট বসবে, ভালো কথা। এখন অ্যাফার্মেটিভ করলে তো নট কথাটাকে আমার কি করতে হবে, বাদ দিতে হবে। নট কথাটাকে বাক্য থেকে বাদ দিতে হবে, আর নটের জন্য আমাকে সাহায্যকারী ভার্ব ডাজ নিয়ে আসতে হয়। তাহলে নটই যেহেতু থাকবে না তাহলে ডাজ থাকতে পারবে না, অ্যাফার্মেটিভ বাক্যে ডাজ থাকতে পারবে না, কারণ নট থাকবে না এই জায়গায়। তাহলে ডাজ উঠে গেলে মূল ভার্ব বসবে রিড। যদি ডাজ উঠে যায়, ডাজ উঠে গেলে ভার্বের সাথে এস অথবা ইএসটাকে আবার ভার্বের সাথে ফেরত দিতে হবে, কারণ আমরা ডাজ নিয়ে আসলে যেমন ভার্বের সাথে এস ইএস থাকলে সেটাকে উঠায় দিতাম, ঠিক সেরকম বিপরীত নিয়ম, যদি বাক্য থেকে ডাজ উঠে যায় ডাজকে উঠায় দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আবার ভার্বের সাথে এস অথবা ইএসটাকে ফেরত আনতে হবে। তাহলে হি রিডস বুক, হি রিডস বুক। এরপরে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভের শর্ত ওই আগের মতোই, সাহায্যকারী ভার্ব শুরুতে বসবে। তাহলে কি হবে, ডাজ হি, ডাজ হি বুক। এরপরে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, ডাজেন্ট, ডাজেন্ট হি রিড বুক, রিড বুক, ডাজেন্ট হি রিড বুক। এতক্ষণ যে বাক্যগুলো আমরা করলাম এগুলাতে মূল ভার্ব ছিল, কিন্তু কোনো বাক্যে যদি মূল ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, কারণ মূল ভার্ব ব্যতীত কোনো বাক্য হয় না, মূল ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা পসিবল না, অসম্ভব। এখন কোনো বাক্যে যদি মূল ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এখন এই ক্ষেত্রে এটার জন্য 3টা নোট মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে, নাম্বার 1, বাক্যে মূল ভার্ব না থাকলে, বাক্যে মূল ভার্ব না থাকলে, না থাকলে, বাক্যে মূল ভার্ব না থাকে, নাম্বার 1 সাবজেক্ট বা কর্তা, সাবজেক্ট বা কর্তা নিজে হওয়া বোঝালে, নিজে হওয়া বা থাকা বোঝালে, থাকা বোঝালে মূল ভার্ব হিসেবে, মূল ভার্ব হিসাবে am বা is বা আর বসে, বসে। 2 নাম্বার সাবজেক্ট বা কর্তার কাছে, কাছে জিনিস, জিনিস আছে বোঝালে, আছে বোঝালে মূল ভার্ব হিসেবে, মূল ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসে, হ্যাভ অথবা হ্যাজ বসে। এরপর 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট বা, সরি 3 নাম্বার হচ্ছে কোনো জায়গায়, কোনো জায়গায় কোনো জিনিস আছে বোঝালে, জিনিস আছে বোঝালে, বোঝালে মূল ভার্ব হিসেবে, আছে বোঝালে সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসাবে দেয়ার বসে, দেয়ার বসে ও মূল ভার্ব হিসেবে
মূল ভার্ব হিসাবে ইজ অথবা আর বসে। এই দুইটা নোটের মধ্যে দ্বিতীয় আর তৃতীয় নোটের মধ্যে দুইটাই কিন্তু আছে বোঝাচ্ছে। দ্বিতীয় নোটটা হচ্ছে কোন সাবজেক্ট বা কর্তার কাছে আছে বোঝাচ্ছে। যেমন আমার একটি বাইক আছে, আমার একটি মোবাইল আছে, আমার একটি বাড়ি আছে, তাহলে এটা কি আমার কাছে কোনো ব্যক্তির কাছে আছে বোঝাচ্ছে। কিন্তু তৃতীয়টাও আছেই বোঝায়, কিন্তু তৃতীয়টা কি কোনো ব্যক্তির কাছে আছে বোঝায় না, কোনো জায়গায় আছে বোঝায়। যেমন আমাদের বাড়িতে একটি মোটরসাইকেল আছে, আমাদের বাড়িতে একটি টিভি আছে, আমাদের বাড়িতে একটি টেবিল আছে, তাহলে কি এটা আমাদের কাছে বোঝাচ্ছে না, আমাদের বাড়িতে আছে বোঝাচ্ছে। তার মানে আমাদের বাড়ি দ্বারা এই জায়গায় জায়গা বোঝায়। যেমন উদাহরণ দিই, সে একজন ছাত্র, সে একজন ছাত্র, তাহলে এই বাক্যটাতে কিন্তু কোনো মূল ভার্ব নাই। এই বাক্যটাতে কোনো মূল ভার্ব নাই। সে একজন ছাত্র, এই জায়গায় সে হয় একজন ছাত্র, হয় কথাটা উজ্জ্ব আছে বা লুকায়িত আছে, এখানে হওয়া বোঝাচ্ছে। তাহলে হওয়া বোঝালে প্রথমে আমাকে সাবজেক্ট লিখতে হবে হি, এরপর যেহেতু বাক্যে মূল ভার্ব নাই, তাহলে সাবজেক্ট বা কর্তা নিজে হওয়া বা থাকা বোঝালে মূল ভার্ব হিসেবে এম, ইজ অথবা আর বসে। তাহলে সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। আর শুধুমাত্র আয়ের সাথে এম বসে, এম শুধুমাত্র আয়ের সাথে বসে। তাহলে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। তাহলে এটাকে নেগেটিভ করলে কি হবে? আমরা জানি ইজ নিজেই একটা সাহায্যকারী ভার্ব, কিন্তু এখানে ইজ ব্যতীত আর কোনো মূল ভার্ব না থাকায় ইজি হচ্ছে এই বাক্যের মূল ভার্ব। তাহলে ইজ যেহেতু সাহায্যকারী ভার্ব, তাই আলাদা করে আমাকে সাহায্যকারী ভার্ব নেগেটিভ করার সময় সাহায্যকারী ভার্ব নিয়ে আসার প্রয়োজন নাই। তাহলে হি ইজ নট, হি ইজ নট এ স্টুডেন্ট। আমি ইজ কে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি এই বাক্যে। তারপর ইন্টারোগেটিভ করলে কি হবে? হি, সরি, ইন্টারোগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্ব শুরুতে বসবে। তাহলে ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? আর নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে? ইজেন্ট হি এ স্টুডেন্ট, ইজেন্ট হি এ স্টুডেন্ট। তাহলে এই হচ্ছে এটা ইন্টারোগেটিভ। এরপরে আরেকটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে সাবজেক্ট বা কর্তার কাছে কোনো জিনিস আছে বোঝালে। এটা ছিল হওয়া বোঝাচ্ছে। এরপরে যদি বলি যে আমার আমার একটি বাইক আছে, আমার একটি বাইক আছে, তাহলে এই জায়গায় কিন্তু আছে বোঝাচ্ছে। আছে কার কাছে আছে বোঝাচ্ছে? আমার কাছে আছে বোঝাচ্ছে। তাহলে এই জায়গায় অ্যাফার্মেটিভ করলে, এখন আমার ইংরেজি হচ্ছে মাই, আমার ইংরেজি হচ্ছে মাই, কিন্তু এই জায়গায় তো মাইটা কি হিসেবে আছে? সাবজেক্ট হিসেবে আছে। তাহলে আমি মাই বসাইতে পারবো না এই জায়গায়, শুধু আমার। এটা একটা পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্ম একা একা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসতে পারে না। যদি পসেসিভ ফর্ম একা সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসে, তাহলে অবশ্যই তার সাবজেক্টিভ বা অবজেক্টিভ ফর্ম হিসেবে অবজেক্টিভ ফর্মকে বসাতে হবে। তাহলে এই জায়গায় মাই হচ্ছে পসেসিভ ফর্ম, এবং মাইটা যেহেতু এই জায়গায় সাবজেক্ট হিসেবে বসতেছে, তাহলে মায়ের সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে এই জায়গায় কি হবে? আই বসাইলাম। এরপরে মূল ভার্ব বসাইতে হবে। তাহলে কোনো ব্যক্তির কাছে আছে বোঝাচ্ছে, তাহলে আছে ব্যক্তির কাছে আছে বোঝাইলে মূল ভার্ব হিসেবে কি বসে? হ্যাভ অথবা হ্যাজ। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে। তাহলে আই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, সিঙ্গুলার বাট থার্ড পারসন না। তাহলে আই এর সাথে কি বলবে? হ্যাভ। তাহলে আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ এ বাইক। এরপর নেগেটিভ করলে কি হবে? আই যেহেতু হ্যাবের বেলায় আমরা দুই ভাবে নেগেটিভ করতে পারি। একটা দিতে পারি আই হ্যাভ নট এ বাইক, যেহেতু হ্যাভ একটা সাহায্যকারী ভার্ব। আবার হ্যাভকে যদি এখানে মূল ভার্ব হিসেবেও ধরি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি? ডো বা ডাজ। তাহলে ডো বা ডাজ নিয়ে এসেও আমি করতে পারি। তবে সবচেয়ে উপযুক্ত নিয়ম হচ্ছে হ্যাভ বা হ্যাজ যদি মূল ভার্ব হিসেবে থাকে, তাহলে আমাকে সাহায্যকারী ভার্ব ডো বা ডাজ নিয়ে এসে নেগেটিভ করা, ইন্টারোগেটিভ করা উত্তম বা ভালো। তাহলে আই ডোন্ট, আয়ের সাথে কোনটা বসবে? ডো ডাজ নিয়ে এসে করলে তাহলে ডো বসবে। তাহলে আই ডোন্ট হ্যাভ এ বাইক। এরপরে ইন্টারোগেটিভ যদি করি তাহলে কি হবে? ডো আই হ্যাভ এ বাইক, আর নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে? ডোন্ট আই
have a bike. আশা করি বুঝতে পারছেন। আমি আরো দুই একটা উদাহরণ দিব যাতে বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়। বাগান আছে, বাগান আছে। তাহলে এই জায়গায় আছে কার কাছে আছে? তার কাছে আছে। তাহলে তারটা হচ্ছে কি সাবজেক্ট, কিন্তু তার ইংরেজি কি? তার ইংরেজি হচ্ছে হিজ, পসেসিভ ফর্ম। তাহলে পসেসিভ ফর্ম একাই সাবজেক্ট হিসেবে বসতেছে। পসেসিভ ফর্ম একা সাবজেক্ট হিসেবে বসতেছে। পসেসিভ ফর্ম একা যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে অবশ্যই তার সাবজেক্টিভ ফর্মটাকে বসাতে হয়। তাহলে হিজ এর সাবজেক্টিভ ফর্ম কি? হি। তাহলে হি যেহেতু ব্যক্তির কাছে আছে বোঝাচ্ছে, তাহলে হয় হ্যাভ হবে না হয় হ্যাজ হবে। এই জায়গায় সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমি কি বলছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, আর বাকি অন্য সকল সাবজেক্টের সঙ্গে হ্যাভ বসে। তাহলে হি হ্যাজ, হি হ্যাজ এ বাইক, সরি, হি হ্যাজ এ গার্ডেন, হি হ্যাজ এ গার্ডেন। তাহলে এটাকে গেল অ্যাফার্মেটিভ। এখন যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে? হি, যেহেতু এখানে হ্যাজ, হ্যাভ হ্যাজ এর বেলায় যদি হ্যাভ হ্যাজ মূল ভার্ব হিসেবে থাকে তাহলে আমাদের ডো বা ডাজকে সাহায্যকারী ভার্ব হিসেবে নিয়ে এসে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা ভালো। তাহলে হি এর সাথে কি বসবে? ডাজ। তাহলে হি ডাজ নট। যখন বাক্যে ডাজ আসে তখন আমি কি বলেছিলাম? যখন বাক্যে ডাজ আসে তখন ভার্বের বেস ফর্ম বসাতে হয় বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হয়। তখন হ্যাজ প্রেজেন্ট ফর্ম ঠিক আছে, কিন্তু হ্যাজ এর একটা একদম মূল বেস ফর্ম হচ্ছে হ্যাভ। ইসে হ্যাভ। যখন আমরা হ্যাভ এর সাথে এস অথবা এস যুক্ত করব তখনই এটাকে হ্যাজ হিসেবে ব্যবহার করা হয়। তখন এটাকে কি হিসেবে ব্যবহার করা হয়? হ্যাজ হিসেবে। তাহলে আমরা জানি যে ডাজ আসলে ভার্বের সাথে এস উঠে যায়। তাহলে এই এসইএসটা যদি আমি হ্যাজ থেকে, এসইএসটা যদি আমি হ্যাজ থেকে বাদ দেই, বিয়োগ করি, তাহলে সেটার বেস ফর্ম কি দাঁড়ায়? হ্যাভ। তাহলে এই জায়গায় হি ডাজ নট, যখন ডাজ আসবে তখন হ্যাজ থেকে কি হয়ে যাবে? হ্যাভ হয়ে যাবে। হি ডাজ নট হ্যাভ এ গার্ডেন, হি ডাজ নট হ্যাভ এ গার্ডেন। আবার যখন আমি ডাজ উঠায় দিয়ে বাক্যটাকে আমি যখন আবার অ্যাফার্মেটিভ করব তখন ডাজ উঠে গেলে তখন আবার হ্যাজ হয়ে যাবে, হ্যাভ থেকে হ্যাজ হয়ে যাবে। তখন কি হবে? হি হ্যাজ এ গার্ডেন। এরপর ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ করলে কি হবে? ডাজ হি হ্যাভ, ডাজ হি হ্যাভ এ গার্ডেন। এরপর নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে? ডাজন্ট হি হ্যাভ এ গার্ডেন, ডাজন্ট হি হ্যাভ এ গার্ডেন। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপরে তৃতীয় নাম্বার রুলসটাতে আসি। তৃতীয় নাম্বার রুলসটা হচ্ছে কোন জায়গায় কোন জিনিস আছে বোঝালে। যেমন আমাদের বাড়িতে একটি পুকুর আছে, আমাদের বাড়িতে একটি পুকুর আছে, একটি পুকুর আছে, পুকুর আছে, আমাদের বাড়িতে একটি পুকুর আছে। তাহলে এই জায়গায় আছে, আছে কার কাছে আছে সেটা কিন্তু বলে নাই। আছে কোথায় আছে? আমাদের বাড়িতে। তাহলে এটা কিন্তু সাবজেক্ট না, একটা জায়গাকে নির্দেশ করতেছে যে পুকুরটা আছে। পুকুরটা কোথায় আছে? একটা জায়গায় আছে। কোথায়? আমাদের বাড়িতে। তাহলে আমাদের বাড়ি দ্বারা এই জায়গায় সাবজেক্ট বোঝাচ্ছে না, আমাদের বাড়ি দ্বারা এই জায়গায় কি বোঝাচ্ছে? একটা জায়গা বোঝাচ্ছে। তাহলে কোন জায়গায় কোন জিনিস আছে বোঝালে ওই বাক্যে সাবজেক্ট হিসেবে আমাকে দেয়ার বসাতে হবে এবং মূল ভার্ব হিসেবে ইজ অথবা আর বসাতে হবে। এখন কথা হচ্ছে আমি ইজ কখন বসাবো আর কখন বসাবো? দেয়ার যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে দেয়ার সিঙ্গুলার কখন হবে? সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। তাহলে দেয়ার সিঙ্গুলার কখন হবে? দেয়ার প্লুরাল কখন হবে? কিভাবে বুঝবো? এই জায়গায় জিনিস কয়টা আছে? জিনিস যদি একটা থাকে তাহলে হচ্ছে এটা সিঙ্গুলার, দেয়ার
সিঙ্গুলার এবং তারপরে সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ বসবে। আর যদি এই জায়গায় একের অধিক পুকুর যদি 2টা বা 3টা থাকতো তাহলে সেক্ষেত্রে দেয়ার প্লোরাল এবং তারপরে কি বসতো, আর বসতো। তাহলে এখানে দেয়ার বসাইলাম, দেয়ার। দেয়ার সিঙ্গুলার না প্লোরাল সেটা নির্ভর করবে কার উপর, জিনিস কয়টা আছে, পুকুর কয়টা আছে। এই জায়গায় পুকুরের কথা বোঝাচ্ছে কয়টা আছে, একটা, তার মানে এখানে সিঙ্গুলার। তাহলে দেয়ার ইজ এ পন্ড, দেয়ার ইজ এ পন্ড কোথায় আছে, আমাদের বাড়িতে। তাহলে ইন আওয়ার হাউস, ইন আওয়ার হাউস, ইন আওয়ার হাউস। তাহলে এটা নেগেটিভ করলে কি হবে, দেয়ার ইজ নট এ পন্ড ইন আওয়ার হাউস, ইন আওয়ার হাউস। এটা ইন্টারোগেটিভ করলে কি হবে, ইজ দেয়ার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপর ইন্টারোগেটিভ, ইজ দেয়ার এ পন্ড ইন আওয়ার হাউস। আর নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে, ইজন্ট দেয়ার, ইজন্ট দেয়ার এ হাউস, ইজন্ট দেয়ার এ হাউস ইন, সরি, ইজন্ট দেয়ার এ পন্ড, ইজন্ট দেয়ার এ পন্ড ইন আওয়ার হাউস। তাহলে এই হচ্ছে, তাহলে এখানে ইজ। যদি আমি এখানে বলতাম আমাদের বাড়িতে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর যদি বলি যে আমাদের বাড়িতে 2টি পুকুর আছে, 2টি পুকুর আছে, তাহলে এই জায়গায় দেয়ারটা সিঙ্গুলার হইতো না প্লুরাল হইতো, তাহলে জিনিস 2টা আছে, তাহলে একের বেশি থাকলে দেয়ার প্লুরাল। তাহলে এই জায়গায় কি হইতো, ইজ না হয়ে তখন আর হইতো, দেয়ার আর 2 পন্ডস, দেয়ার আর 2 পন্ডস। তখন যেহেতু পুকুর 2টা তাহলে অবশ্যই সেটা কি প্লুরাল, তাহলে এস যোগ করে দিতে হবে। তারপরে দেয়ার আর নট 2 ponds, there are not 2 ponds in our house। তারপরে এই জায়গায় ইন্টারোগেটিভ করলে তাহলে কি হবে, আর দেয়ার 2 ponds, আর দেয়ার 2 ponds in our house। আর এই জায়গায় তাহলে কি হবে, aren't there 2 ponds in our house। আশা করি বিষয়গুলো বোঝাইতে পারছি। ক্লাসগুলো যদি আপনারা না টেনে পূর্ণভাবে দেখেন, আশা করি টেন্স নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলা শেয়ার করে রাখবেন যাতে আপনাদের প্রয়োজনের সময় খুব সহজেই দেখতে পারেন। ধন্যবাদ।